আজকে আমি অবকলনের পার্ট 3 নিয়ে এলাম। এখানে কিছু অঙ্ক, কিছু সমস্যা আমি সমাধান করে দেব, কিছু আমি হিন্টস দিয়ে দেব এবং কিছু বাদ রেখে দেব তোমাদের প্র্যাকটিস করার জন্য। তোমরা পুরো ভিডিওটা দেখার পর নিজেই অঙ্কগুলো করার চেষ্টা করবে, কারণ যতক্ষণ না তুমি নিজে অঙ্কগুলো করতে পেরেছো ততক্ষণ জানবে তোমার কনসেপ্ট ক্লিয়ার হয়নি। আর কনসেপ্ট তখনই ক্লিয়ার হবে যখন তুমি অঙ্কগুলো নিজেই সমাধান করতে পারবে। সেই জন্য আজকে পুরো ভিডিওটা দেখার পর তারপর অঙ্কগুলো নিজে করার চেষ্টা করবে। দেখো, আমি এখানে একটা সমস্যা রয়েছে, এটাকে আমরা কিভাবে সমাধান করব, কিভাবে ফর্মুলাগুলোকে ব্যবহার করছি এটা কিন্তু লক্ষ্য রাখবে যে কিভাবে আমি ফর্মুলাগুলোকে ব্যবহার করছি। এখানে প্রথমত আমরা দেখতে পাচ্ছি যে দুটো ভ্যারিয়েবলের দুটো পার্ট আছে, এখানে একটা এখানে একটা। প্রথমে কটা পার্ট আছে দেখে নিতে হবে। তাহলে এখানে দুটো পার্ট রয়েছে ভ্যারিয়েবলের, তো দুটো পার্ট রয়েছে মানে আমরা জানি এটা u ইনটু v, মানে গুণের যে সূত্রটা 11 ছিল সেই গুণের সূত্রটাকে এখানে ব্যবহার করতে হবে। তাহলে ফার্স্ট টাইম আমাদের গুণের সূত্র ব্যবহার করব। তাহলে আমরা উভয় পক্ষকে x এর সাপেক্ষে অবকলন করে নিচ্ছি। তাহলে কি পাবো? গুণের সূত্র একটা u একটা v, তাহলে আমরা পাচ্ছি cos x cube into dtx of এটা। তাহলে এটার আমরা অবকলন করব এখন। তাহলে এটার যদি আমরা অবকলন করে নিই, সূত্রটা আমি এখানে একবার লিখছি কিন্তু পরবর্তী ক্ষেত্রে আর লিখবো না, কারণ বারবার এগুলো লেখার দরকার নেই। এটা প্রথম বলে আমি লিখছি sin স্কয়ার x টু দি পাওয়ার 5, এটার অবকলন করতে হবে প্লাস sin স্কয়ার x টু দি পাওয়ার 5 ইনটু ddx অফ cos x কিউব। এটা নিশ্চয়ই ভাবে সূত্রটা। এখন আমরা তাহলে প্রথমটা হচ্ছে cos x কিউব, এটার অবকলন ddx অফ এটা। তাহলে এটাকে কিভাবে অবকলন করব? আমরা প্রথমে কি দেখব, এটাকে ভ্যারিয়েবল রয়েছে x টু দি পাওয়ার 5, তাহলে এটা sin এর সঙ্গে ধরব। তাহলে sin x টু দি পাওয়ার 5 এর এটা হোল স্কয়ার হয়, এখানে স্কয়ার আছে মানে এটা হচ্ছে sin x টু দি পাওয়ার 5 এর হোল স্কয়ার। তার মানে আমাদের কোন ফর্মুলা আসবে? x টু দি পাওয়ার n এর ফর্মুলা আসবে। x টু দি পাওয়ার n এর ফর্মুলাটা হচ্ছে n x টু দি পাওয়ার n - 1। তাহলে এখানে n এর জায়গায় 2 আছে, তাহলে হবে 2 ইনটু sin, পাওয়ারে হবে 2 - 1 লিখছি না, মানে 1 হচ্ছে 1 লিখতে হয় না, তাহলে x টু দি পাওয়ার 5। এটাই কি শেষ হয়ে গেল? আমরা জানি এটা শেষ হয়নি। কেন? কারণ কাকে x ধরেছিলাম? এই পুরোটা sin x টু দি পাওয়ার 5 কে আমরা x ধরেছিলাম। তাহলে এখানে কি গুণ করতে হবে? যাকে x ধরে ফর্মুলাটাকে ব্যবহার করলাম তার ddx, তার মানে ddx অফ sin x টু দি পাওয়ার 5 এটা। তাহলে এটার ddx আমরা পরে লাইনে করে নেব। পরের টার্মটা আছে sin স্কয়ার x টু দি পাওয়ার 5 ইনটু এটা cos, এখানে দেখো এইটা কিন্তু শুধুমাত্র x এর পাওয়ার, তাই না? তাহলে x এর পাওয়ার যখন, তাহলে এটাকে আমরা এই দুটোকে আমরা ভ্যারিয়েবল ধরছি, তাহলে এই দুটোকে ভ্যারিয়েবল ধরলে এটা হচ্ছে cos x। তাহলে cos x এর ফর্মুলা এখানে ব্যবহার করতে হবে আমাদের। তাহলে cos x এর ddx অফ cos x, তার মানে হয় মাইনাস sin x, কাকে x বললাম? x কিউবটাকে। তাহলে মাইনাস sin x কিউব। মাঝখানে যদি এরকম মাইনাস চলে আসে তো ওকে একটা ব্র্যাকেটের মধ্যে রাখাই ভালো, নাহলে কোনো সময় আমরা ওটাকে মাইনাস করে ফেলবো। তারপরে কি করতে হবে? যাকে x ধরলাম তার মানে x কিউবের আরেকবার ddx করতে হবে। এই গেল আমাদের সেকেন্ড লাইন। থার্ড লাইনে এসে কি করব? cos x কিউব আছে থাকলো, 2টাকে ফার্স্টে লিখলেই ভালো হয়, তারপরে sin x টু দি পাওয়ার 5, তারপরে এটার অবকলন। তো এখানেও আবার কোনটাকে x ধরব? x টু দি পাওয়ার 5 টাকে x ধরব। তাহলে sin x হচ্ছে sin x এর ddx হলে cos x হয়, তাহলে এখানে হবে cos x টু দি পাওয়ার 5। তাহলে এবার কাকে x ধরেছিলাম? x টু দি পাওয়ার 5 টাকে। তাহলে এখানে আবার ddx অফ x টু দি পাওয়ার 5 একবারে লিখে দিলে হবে x টু দি পাওয়ার 5 এর অবকলন। x টু দি পাওয়ার 5 এর অবকলন কি?
না 5x টু দি পাওয়ার 4। তাহলে হয়ে গেল x টু দি পাওয়ার 5 মানে x কে x ই ধরেছি, তাহলে এখানে শেষ হয়ে গেল। আর পরবর্তী ক্ষেত্রে এটা মাইনাস আছে, মাইনাসে প্লাসে এখানটা মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে মাইনাস sin স্কয়ার x টু দি পাওয়ার 5 ইনটু sin x কিউব ইনটু x কিউবের অবকলন কত হবে, x টু দি পাওয়ার n এর সূত্র নিশ্চয়, তাহলে হবে 3x স্কয়ার হলো। আর এখন যদি আমরা একটু সরল করে লিখে নিই, প্রথমে সংখ্যাগুলো দেখব 5 এখানে 2, তাহলে 5 2 10, এখানে x4 টাকে আগে নিচ্ছি x টু দি পাওয়ার 4, বাকিগুলো সব ত্রিকোণমিতিক টার্ম আছে, তাহলে বাকিগুলো পরপর লিখে দিচ্ছি। তাহলে cos x কিউব sin x টু দি পাওয়ার 5 cos x টু দি পাওয়ার 5 মাইনাস এখানটা দেখি 3x স্কয়ার রয়েছে, তাহলে 3x স্কয়ার ইনটু sin স্কয়ার x টু দি পাওয়ার 5 ইনটু sin x কিউব, তাহলে এটাই হবে সমাধান। দেখো এখানে একটা ইনভার্সের অঙ্ক রয়েছে, sin ইনভার্স 2x বাই 1 প্লাস x স্কয়ার, এইটাকে অবকলন করতে বলেছে x এর সাপেক্ষে, আমরা এটার x এর সাপেক্ষে অবকলন করব। তো x এর সাপেক্ষে অবকলন করার জন্য আমরা চেইন রুলটা যেটা আগে ব্যবহার করছিলাম সেটার সাথে তো আমরা এটা করতেই পারি। চেইন রুলের সাহায্য নিয়ে প্রথমে sin ইনভার্স গোটাটাকে x ধরে নিয়ে এই গোটাটাকে x ধরে sin ইনভার্স x এর ফর্মুলা বসাবো, তারপর আবার এইটাতে নিশ্চয়ই ভাগের সূত্র হবে, তারপর আবার x স্কয়ারের অবকলন করতে হবে, অনেকগুলো স্টেপ পরপর চেইন রুলের মাধ্যমে করতে হবে এবং করলে সেটা নিশ্চয়ই হয়ে যাবে। কিন্তু আমি বলছি এরকম ইনভার্সের কিছু অঙ্ক আমরা যদি ক্লাস 11 এর যে গুণিতকোণ ছিল ওই গুণিতকোণের সাহায্য নিয়ে করি তাহলে খুব সহজে অঙ্কগুলোকে করতে পারবো। যেমন এখানে রয়েছে sin ইনভার্স 2x বাই 1 প্লাস x স্কয়ার, এখানে আমরা যদি দেখি এই তিনটে গুণিতকোণের সূত্র এখানে আমি লিখেছি, একটা sin 2 থিটা, একটা cos 2 থিটা, একটা tan 2 থিটা। তো sin 2 থিটা সমান 2 tan থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা, তো cos 2 থিটা এটা, tan 2 থিটা এটা, আমাদের 11 এই হয়ে গেছে। এখন এই জায়গাটা এই যে 2x বাই 1 প্লাস x স্কয়ার, তো এই জায়গাটা tan বসে কোন জায়গার সঙ্গে মিলছে, নিশ্চয়ই প্রথমটার সঙ্গে মিলছে। তাহলে আমরা যদি x সমান এখানে tan থিটাটা বসিয়ে নিই, তাহলে আমরা x সমান tan থিটা ধরে নিলাম, তাহলে ধরে নিলাম যে x সমান যদি tan থিটা ধরে নিই তাহলে এই অঙ্কটা কি হয়ে যাবে, তাহলে y সমান আমরা কি পাবো sin ইনভার্স 2 tan থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা, তাই তো পাবো। তাহলে 2 tan থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা মানে কি, sin ইনভার্স এটার মানে হচ্ছে sin 2 থিটা, তাই তো sin 2 থিটা। তাহলে sin ইনভার্স sin আমি আগের দিনই বলেছিলাম ইনভার্সের এই ফর্মুলাগুলো, sin ইনভার্স sin শুধু 2 থিটা হয়ে যাবে, cos ইনভার্স cos থাকলে শুধু থিটা হয়ে যায়, tan ইনভার্স tan থাকলে শুধু থিটা হয়ে যায়, এইভাবে যে কোনো cosec ইনভার্স cosec থাকলেও sec ইনভার্স sec থিটা সমান শুধু থিটা হয়ে যায়। তো এখানে আমরা 2 থিটা পেলাম। এখন যদি আমরা এখান থেকে থিটার মানটা বার করে নিই, থিটা সমান কি হবে tan ইনভার্স x, তাহলে এইখানে আমরা যদি বসাই তাহলে এটা কি পাবো 2 tan ইনভার্স x, তাহলে এটা কার মান হলো y এর। আমরা কিন্তু এখনো অবকলন করিনি, এখনো অবকলন করা হয়নি, এটা y এর ভ্যালু পেলাম আমরা, আমাদের বের করতে হবে x এর সাপেক্ষে অবকলন আমরা করিনি, যদি x এর সাপেক্ষে অবকলন করি তাহলে হবে এটা dy dx। তাহলে dy dx এর মান কি পাবো, বলেছিলাম ধ্রুবক যদি চলের সঙ্গে, এটা ভ্যারিয়েবল পার্ট, ভ্যারিয়েবলের সঙ্গে যদি চল থাকে তো এই ভ্যারিয়েবলের সঙ্গে যদি কনস্ট্যান্ট থাকে তাহলে কনস্ট্যান্টে কোনো পরিবর্তন হবে না, যা আছে তাই থাকবে। আর tan ইনভার্স x এর ইন্টিগ্রেশন তো আমরা আগের দিন শিখেইছিলাম 1 বাই 1 প্লাস x স্কয়ার, তাহলে রেজাল্ট 2 বাই 1 প্লাস x স্কয়ার। খুব সহজ। আমাদের এখানে আর একটা ইনভার্সের অঙ্ক লিখেছি, যদিও এই অঙ্কটা আমি করে দেবো না, বলেছি সব অঙ্ক আমি করে দেবো না, তোমাদেরকে করতেই হবে কনসেপ্ট ক্লিয়ার করার জন্য। সেজন্য এই অঙ্কটাতে তোমরা প্রথমে চেষ্টা করবে আর যেভাবে আগেরটা করলাম সেই হিসেবে এই তিনটের মধ্যে কোন x সমান কি বসালে এই অঙ্কটা হতে পারে
তারপর তোমরা নিজেই করবে। তো আমি একটু হিন্টসে বলে দিচ্ছি, আমরা x সমান যদি আমরা এইটা দেখো, এই অঙ্কটাতে x নিচে 1 - x বাই 1 + x এর সঙ্গে মোটামুটি মিলছে, কিন্তু এখানে স্কয়ার আছে, তাহলে x সমান আমাদের কিন্তু ওটাকেই ধরতে হবে। x সমান tan, না শুধু tan স্কয়ার থিটা ধরে নেব, দিয়ে আমরা থিটা সমান এখানে কি পাবো, কারণ tan থিটা সমান আসবে √x, তাহলে থিটা সমান কিন্তু আমাদের tan ইনভার্স √x আসবে। তো আগের মতই অঙ্কটা করব, থিটা যখন পাবো তখন থিটার জায়গায় tan ইনভার্স √x বসিয়ে আমরা ইন্টিগ্রেশনটা অবকলন মানে ডিফারেন্সিয়েশন করে নেব। তো তারপরেটা আছে sin 4x cos x, একটা sin আর একটা cos এর গুণ আছে, তো আমরা গুণের সূত্র দিয়ে করতেই পারি। আমি আবারও বলছি, কিছু কিছু অঙ্ক আছে সেটা বিভিন্ন নিয়মে হবে, কিন্তু আমি সহজতর যে পথে হবে বা পরবর্তী ক্ষেত্রে যেগুলোতে সহজ রাস্তা পেয়ে যাব, সেই জন্য যেখানে সাইন কসের গুণ বা দুটো সাইনের গুণ বা দুটো কসের গুণ মানে কসের অপেক্ষকের গুণ, যাই দুটো সাইন বা একটা সাইন একটা কসের গুণ বা দুটোই কসের গুণ, এই গুণফল আকারে থাকলে আমরা যোগফল আকারে নিয়ে যাব। এটাও আমরা 11 শিখেছিলাম। তাহলে 11 ত্রিকোণমিতির উপরে কিন্তু খুব আমাদের মানে নির্ভর করতেই হবে। তো এখানে আমরা সাইন আর কসের গুণফলটাকে যোগফল আকারে প্রকাশ করব। তো আমরা বলতে পারি গুণফল আকারে তো আমরা সূত্র জানি, হতে পারি কিনা, নিশ্চয়ই হবে, কিন্তু এখন আমরা যদি এটা করি তাহলে আমাদের অভ্যাসটা থাকবে আমরা ইউভি আকারে করব, কিন্তু যখন আমরা দ্বিতীয় ক্রম সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করব তখন কিন্তু এই আকারটা থেকে আমরা যদি যোগফল আকারে নিয়ে না যাই তাহলে আমরা চরম অসুবিধার মধ্যে পড়ব। সেই জন্য আমরা এখন থেকে অভ্যস্ত হব যে যেখানেই গুণফল আছে সেখানেই প্রথমে আমরা যোগফল আকারে নিয়ে গিয়ে অবকলন করব এবং সেটা অনেক বেশি সহজে করতে পারব। যেমন এখানে এখনকার মতো উদ্ধার হয়ে যাবো বলে কেউ গুণফল আকার থেকেই কখনোই এটার অবকলন করবে না, তাহলে পরবর্তী ক্ষেত্রে সে কিন্তু অসুবিধার মধ্যে পড়বে। অতএব ঠিক এখনই পেরিয়ে যাওয়ার জন্য নয়, এটা পরবর্তী ক্ষেত্রে ওটাকে প্রস্তুত রাখার জন্য আমাদের যোগফল আকারে নিয়ে যেতেই হবে। সেই জন্য আমরা যোগফল আকারে নিয়ে যাব। তো যোগফল আকারে নিয়ে যেতে গেলে আমরা জানি যোগফল আকারে গুণফল থেকে যোগফল আকারে গেলে একটা 2 চাই, এখানে তো 2 দেওয়া নেই, তাহলে কি করব, একটা হাফ দিয়ে আমরা 2 দিয়ে নেব। তাহলে আমাদের এটা হয়ে গেল, হাফটা যখনই দিলাম সঙ্গে সঙ্গে আমরা এখানে একটা 2 পেয়ে গেছি মনে করতে পারি। তাহলে 2 sin a cos b সমান কত হয়, sin a plus b। সূত্রটা যদি মনে না থাকে সূত্রটা বইয়ে থেকে আরেকবার দেখে নেবে, 2 sin a cos b এর সূত্র দেখে নেবে বই থেকে, এটা হয় sin a plus b plus sin a minus b। তাহলে এখানে আমরা কি পাবো, sin 4x plus x, তাহলে sin 5x plus sin 4x minus x মানে sin 3x। এইটা পেয়ে যাওয়ার পর আমরা খুব সহজে ডেরিভেটিভটা করে নিতে পারবো। অতএব dy dx মানে x এর সাপেক্ষে অবকলন, হাফ তো থেকে গেল, sin 5x, তাহলে sin 5x থেকে x হচ্ছে, তাহলে এইগুলো যদি আমরা x মনে করি তাহলে sin x এর হচ্ছে cos x, তাহলে এখানে হবে cos 5x, কিন্তু এই 5x এর জন্য 5x এর অবকলন আবার করতে হবে, তাহলে 5x এর অবকলন হচ্ছে 5, তাই না, x এর অবকলন তো 1 হয়, প্লাস sin 3x, তাহলে এখানে হবে cos 3x into 3x এর অবকলন 3 into x এর অবকলন, 3x এর অবকলন তো হয় না, 3x এর অবকলন মানে হচ্ছে 3 into x এর অবকলন, x এর অবকলনটা হচ্ছে 1, তাহলে 3 into 1 তাহলে 3, হ্যাঁ অবশ্যই এই 3 যেন এখানে গুণ কখনোই না হয়ে যায়, কারণ এটা থিটার পার্ট, এই 3 অবশ্যই cos 3x এর সঙ্গে গুণ হবে। তাহলে আমরা আরেক লাইন খুব পরিষ্কারভাবে লিখে নেব, একটা কি হবে এটা 5 cos 5x plus 3 cos 3x। আমাদের আমি এই অঙ্কটাকে কিভাবে আমরা সমাধান করব, এটা x এর সাপেক্ষে অবকলন করতে হবে।
তো এই পার্টটা আলাদা, মাইনাস আছে, এখানে দুটো টার্ম আছে, এটা তো আমরা অবকলন করতে পারবো। এই পার্টটাকে আমরা কি করব, আগে যোগটা করে নিচ্ছি। 1/x, x লসাগু হবে, কিন্তু এই জায়গাটাতে দেখো রুট ওভার, এটাকে যদি আমরা x স্কয়ার লসাগু করে নিই তাহলে কি পাচ্ছি, x স্কয়ার লসাগু করলে পাচ্ছি x স্কয়ার প্লাস 1। এখন লবভাগের যদি রুট করে নিই তাহলে উপরে হচ্ছে রুট x স্কয়ার প্লাস 1 আর নিচে x স্কয়ারের বর্গমূল শুধু x পেয়ে যাচ্ছি, এরকম পেলাম। আর পরের লাইনে আমরা এটাকে মাইনাস এই লগ 1 প্লাস রুট ওভার x স্কয়ার প্লাস 1, এটা a বাই b, log a বাই b মানে log a বাই b মানে log a মাইনাস log b, তাহলে log a বাই b মানে log a মাইনাস মাইনাস হচ্ছে এখানে, তাহলে প্লাস log x। এখন আমরা এটাকে যদি x এর সাপেক্ষে অবকলন করি তাহলে কি পাবো, dy dx, এখানে y টা ধরে দিলাম, আমরা লিখতে পারি। তাহলে dy dx সমান কি পাবো, রুট x, আগে দিন বলছি রুট x এর অবকলন আমরা x টু দি পাওয়ার n এর সূত্র থেকে পাই, কিন্তু আমরা সরাসরি মনে রাখবো যে রুট x এর ddx টা 1/2 রুট x হয়, এটা আমাদের অনেক কাজে লাগে, সেজন্য এটাকে আমরা সরাসরি মনে রাখবো। যদি না মনে রাখি শুধু ওই একটা পার্টির জন্য গোটা লাইন, অঙ্কটার অনেকগুলো লাইন বেড়ে যায়, সেজন্য আমরা সরাসরি মনে রাখবো, এটা বারবার দরকার পড়ে, সেজন্য এটাকে আমরা সরাসরি বসিয়ে নেব। হ্যাঁ, আবার কিন্তু এটা রুট x, x এর জায়গায় কিন্তু আমাদের x স্কয়ার প্লাস 1 রয়েছে, অতএব এটা ভুলে গেলে হবে না, চেন রুল সবসময় আমাদের মাথায় কাজ করবে। তাহলে 2x লিখলাম, কিন্তু x এর জায়গায় কি রয়েছে, x স্কয়ার প্লাস 1, তাহলে কি করতে হবে, এখন x স্কয়ার প্লাস 1 এর ddx টা এখানে করতে হবে, ddx অফ x স্কয়ার প্লাস 1, জায়গাটা ছোট হয়ে যাচ্ছে কারণ জায়গা বেশি লাগবে বলে। এবার দেখুন log x, তাহলে কি করলাম, গোটাটাকে x ধরছি, তাহলে এটা গোটাটা হলো x, তাহলে log x এর ফর্মুলা হচ্ছে 1/x, log x এর ফর্মুলা 1/x, তাহলে এখানে কি হবে 1/1 প্লাস রুট ওভার x স্কয়ার প্লাস 1, গোটাটাই x হলো, এই গোটাটা ব্র্যাকেটের ভিতরে যতটা রয়েছে গোটাটা x, তাহলে এর ddx করতে হবে। তাহলে এর ddx যদি আমরা করে নিই, যে ddx অফ 1 প্লাস রুট ওভার x স্কয়ার প্লাস 1 হলো, তারপরে আবার একটা log x আছে, log x এর সরাসরি ডেরিভেটিভ হচ্ছে 1/x বসিয়ে দিলাম। পরের লাইনে এই একটা ডেরিভেটিভ বাকি আছে, এই একটা ডেরিভেটিভ বাকি আছে, এই দুটোর অবকলন আমরা করে নেব। তাহলে এটার অবকলন কত হবে, 2x, x স্কয়ারের অবকলন 2x। কখনো এটাকে যেন মনে না হয় যে x স্কয়ার প্লাস 1 এর অবকলন করব, আমরা সবসময় এগুলোকে এক একটা পদ হিসেবে দেখব, এখানে দুটো পদ আছে, একটা x স্কয়ার আর একটা 1, তাহলে x স্কয়ারের অবকলন হচ্ছে 2x আর 1 এর অবকলন 0 প্লাস 0, এখানে প্লাস 0 দিলে তো কোনো পরিবর্তন হবে না, সেজন্য প্লাস 0 লিখলাম না। নিচে আছে 2 রুট ওভার x স্কয়ার প্লাস 1, ঠিক আছে, মাইনাস এইটার অবকলন, দেখো এখানেও আমাদের পার্ট পার্ট করে দেখতে হবে, 1 এর অবকলন 0 লিখলাম না, আর রুট আবার এটার অবকলন রুট এটা, তাহলে এটার অবকলন আমরা জানি, তো রুট x এর অবকলন হচ্ছে 1/2 রুট x স্কয়ার প্লাস 1 ইনটু, আবার এটাই আসবে x স্কয়ার প্লাস 1 এর অবকলন, x স্কয়ার প্লাস 1 এর অবকলন হচ্ছে 2x, আবার x স্কয়ার এটা 2x, 1 এটা লিখলাম না, ঠিক আছে। নিচে এটা আছে 1 প্লাস রুট ওভার x স্কয়ার প্লাস 1, এখানেও দুটো কেটে যাবে, এখানেও দুটো কেটে যাবে, আর 1/x আছে, হলো এই পর্যন্ত। এবার কি হবে বলছি, আচ্ছা আরেকবার লিখছি, রুট ওভার x স্কয়ার প্লাস 1 মাইনাস এই পার্টটা নিচে আসবে, তাহলে উপরে থাকবে শুধু x, নিচে আসছে রুট ওভার x স্কয়ার প্লাস 1 ইনটু 1 প্লাস রুট ওভার x স্কয়ার প্লাস 1, আর এখানে আছে 1/x, ঠিক আছে। বোর্ডটা একটু মুছে নিচ্ছি।
তাহলে এই দুটো পার্টে আমাদের কি রয়েছে এটা কমন নিতে পারবো x বাই রুট ওভার এটা। তাহলে এই পার্ট থেকে দুটো পার্ট থেকে যদি আমরা এটা কমন নিই x বাই রুট ওভার x স্কয়ার প্লাস 1টা যদি কমন নিই তাহলে কি পড়ে থাকছে এই পার্টে পড়ে থাকছে 1 মাইনাস আর এই পার্টে পড়ে থাকছে 1 প্লাস রুট ওভার। আমাদের কিন্তু অবকলনের কাজ শেষ হয়ে গেছে। এখন যেটা করছি সেটা সবসময় আমাদের করতে হবে সরল সিম্পলিফাই। তো সিম্পলিফাই আমাদের করে দিতেই হবে, যেখানেই আমরা অঙ্ক করব অবকলন করার পর এটা সিম্পলিফাই আমাদের করে দিতে হবে। এখন এই বিয়োগটা করব, সেই জন্য এইগুলোও কিন্তু তোমাদের অঙ্ক করার সাথে সাথে শিখতে হবে কিভাবে সিম্পলিফাই হচ্ছে। তাহলে 1 প্লাস রুট ওভার এটা লসাগু করে নিলাম, এখানে তো 1 আছে, তাহলে আমরা জানি লসাগুর সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে এটা লসাগু, তাহলে এটার সঙ্গে একটা গুণ হয়ে গেলে ওটাই থাকবে 1 প্লাস রুট ওভার x স্কয়ার প্লাস 1 মাইনাস এই 1টা আসছে তাই না, তাহলে 1টা তো আমার কেটেও গেল প্লাস হচ্ছে 1 বাই x। ও তাহলে তো এটার সঙ্গে এটাও আবার কেটে যাবে, তাহলে কি পেলাম আমরা x বাই, আর একবার মুছে দিচ্ছি, x বাই এটা কেটে যাচ্ছে, তাহলে x বাই 1 প্লাস রুট ওভার x স্কয়ার প্লাস 1 আর থাকছে 1 বাই x। আরও একবার লসাগু করে দিচ্ছি, তাহলে কি হলো x ইনটু 1 প্লাস রুট ওভার x স্কয়ার প্লাস 1, তাহলে এখানে পড়ে থাকছে এইটার সঙ্গে এটা চলে গেলে x থাকছে, x এর সঙ্গে x গুণ করলে হচ্ছে x স্কয়ার প্লাস x এর সঙ্গে x চলে গেলে এটা থাকছে, তার মানে এটার সঙ্গে 1 গুণ, তাহলে এটা হবে 1 প্লাস রুট ওভার x স্কয়ার প্লাস 1 হলো। এবার দেখো এখানে দেখে মনে হচ্ছে আর কিছু করা যাবে না, কিন্তু আমরা একটু যদি খুলে চোখ রেখে দেখি তাহলে দেখব রুটের মধ্যে কি রয়েছে x স্কয়ার প্লাস 1, রুটের বাইরে দুটো নিয়ে কি হচ্ছে x স্কয়ার প্লাস 1। বলছে আমাদের যদি এরকম থাকে a প্লাস রুটে যদি আমাদের প্রয়োজন হয়, তো এখানে আমরা দেখছি প্রয়োজন যদি পড়ে রুটে কমন নিতে পারি কিনা, পারি, তাহলে রুটে যদি কমন নিই তাহলে এটা হয়ে যাবে রুটে প্লাস 1। তো এইটা আমরা প্রয়োজন পড়লে নেব, নাহলে নেব না। এখানে যেমন এইটাকে যদি আমরা কমন নিই রুট ওভার x স্কয়ার প্লাস 1 কে যদি কমন নিই তাহলে কি পড়ে থাকবে, এখানে পড়ে থাকবে রুট ওভার x স্কয়ার প্লাস 1 আর এখানে একটা প্লাস 1, তার মানে নিচের কোশ্চেনটা আমাদের কিন্তু ক্যান্সেল হয়ে যাচ্ছে। সেজন্য সিম্পলিফাই দায়ে এটাও আমাদের করে দিতে হবে, তাহলে অ্যানসার কিন্তু এটা থাকবে। এবার কেউ যদি এতদূর পর্যন্ত না আসতে পারে নাম্বার কিন্তু ডিডাক্ট হয়ে যাবে, পারবে না সম্পূর্ণ, কিন্তু ডিডাকশন একটা হবেই এই পর্যন্ত না। দেখো এখানে একটা cot ইনভার্সের অঙ্ক রয়েছে, cot ইনভার্স রুট ওভার 1 - sin x বাই 1 + sin x। এই যে 1 - sin x বাই 1 + sin x, আবার আমাদের যেতে হবে সেই ক্লাস 11। ক্লাস 11 এর ত্রিকোণমিতি যদি কোনো দুর্বল জায়গা থাকে তো সেইগুলো মেরামত করে নিতেই হবে। বিশেষ করে ফর্মুলাগুলো আমাদের সব সময় দরকার পড়বে, বারবার দেখতে হবে। এই ফর্মুলার যদি অভাব হয়ে যায় তাহলে কিন্তু বারবার আমাদের হোঁচট খেতে হবে। দেখো আমরা এটা শিখেছিলাম 1 + sin 2x বা sin x যাই হোক না কেন, 1 + sin 2x মানে হচ্ছে cos x + sin x এর হোল স্কয়ার। এটা আমরা কিন্তু 11 এ শিখেছিলাম। তো এখানে আমরা এই ফর্মুলাটাকে কাজে লাগাবো, তাহলে আমরা এটাকে y মনে করছি, তাহলে y সমান কি পাচ্ছি cot ইনভার্স, তাহলে একবারে রুট তুলে দিলাম। ফর্মুলাটাকে আমরা পাশে লিখে দিতে পারি, পাশে লিখে দেওয়া মানে আমি ফর্মুলাটাকে জানি এবং সেটাকে এখানে অ্যাপ্লাই করেছি, এটা বুঝে নেওয়া হবে। সেজন্য তোমরাও তাই করবে, ফর্মুলাটাকে পাশে লিখে দিয়ে এখানে একবারে বসিয়ে দেবে, তাহলে লাইনগুলো কমে যাবে। তাহলে কি হলো এখানে 1 - sin x, এখানে কিন্তু 2x লিখেছি আমি, লক্ষ্য করেছো 2x দিয়ে ফর্মুলাটা লিখেছি, তাহলে sin x আছে, তাহলে কি হবে এখানে বলো cos x/2 হয়ে যাবে। এটা মাইনাস আছে, মাইনাস sin x/2, নিচে cos x/2 প্লাস sin x/2। এটা পুরো এখন 11 এর
যেমন করেছিলে আগে করেছিলে 11 এ সেই রকমই করতে হবে। রুট উঠে গেল, স্কয়ার ওঠার জন্য স্কয়ারটা উঠে গেল, রুটটা উঠে গেল। তারপরে কি হবে, এখানে কট ইনভার্স দিয়েছি, সেজন্য আমরা এখানটাকে কট ইনভার্সেও নিয়ে আসতে পারি, প্রয়োজনে আমাদের ট্যান ইনভার্সেও আনতে পারি। দেখো যদি কটে অসুবিধা হয় আমরা ট্যানে নিয়ে আসছি, ট্যানে আনতে গেলে এখানটাকে কি করতে হবে, লব হরকে cos দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা লব হরকে cos x/2 দিয়ে ভাগ করে নিলাম। তাহলে কত পাবো, cos x/2 দিয়ে ভাগ করলে 1 tan x/2 বাই 1 প্লাস tan x/2। মনে পড়ছে এই জায়গাটা থেকে আমরা কিভাবে বেরোতে পারবো, এইটা আমরা tan এর ফর্মুলা পেয়ে যাব কিভাবে, এই 1 এর জায়গায় আমরা tan π/4, এগুলো দেখাতে হয় না, আমি পাশে দেখিয়ে দিচ্ছি। 1 এর জায়গায় বসাবো tan π/4 মানে 45 মাইনাস tan x/2, আর নিচে দিয়ে কি করব, 1 এর জায়গায় কিছু বসাবো না, প্লাস এইখানে একটা বাড়তি 1 নিয়ে এইখানেতে tan π/4 বসাবো, tan π/4 tan x/2। তাহলে কি হলো অঙ্কটা, tan π/4 মাইনাস x/2। এই লাইনটা হয়ে গেল আমাদের। এবার পাশে আমরা তোমরা করে নিতেও পারো, নিজেদের সুবিধার জন্য করে রেখে দিতে পারো, যে পরে বুঝতে অসুবিধা হবে না। তাহলে এইখানে আমরা কি পেলাম, তাহলে সরাসরি একদম লিখে দিচ্ছি। যদি আমাদের cot ছিল, আমরা এখানে যদি sin দিয়ে ভাগ করে নিতাম, তাহলে এখানে cot এর ফর্মুলাও পেয়ে যেতে পারতাম। তো আমরা sin দিয়ে করিনি, আমরা tan এ এলাম। তো tan দিয়েও যে করা যায় সেটা আমরা দেখে নেব। tan π/4 মাইনাস x/2। তাহলে কি হলো, এটা cot ইনভার্স tan হলে তো cot tan উঠবে না, cot ইনভার্স cot ই হতে হবে। তাহলে cot ইনভার্স আমরা এটাকে cot কি করে করতে পারি, আমরা আরো একটা ফর্মুলার সাহায্য নিতে পারি। যদি আমাদের tan থিটা থাকে, তাকে যদি আমরা cot দিয়ে লিখতে হয়, তাহলে cot 90 মাইনাস থিটা লেখা যায়। তাহলে এখানে tan থিটা, তাহলে tan থিটার জায়গায় আমরা লিখতে পারি cot 90 মাইনাস এটা। তাহলে 90 থেকে এটা বাদ দিলে, মানে π/2 থেকে এটা যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে কি পাবো, π/2 মাইনাস π/4, π/2 মাইনাস π/4 মানে 90 মাইনাস 45 মানে 45ই থাকবে। তাহলে π/4 আর এটা প্লাস হয়ে যাচ্ছে, বিয়োগ করে দেখে নিতে দরকার হলে পাশে। তাহলে cot ইনভার্স cot এবার উঠে গেল। তাহলে কি পেলাম আমরা, y পেলাম π/4 প্লাস x/2। আমরা কিন্তু অবকলন এখনো করিনি, যা করলাম সবটাই 11 এর ত্রিকোণমিতিতে করে এসেছিলাম। তাহলে 11 এর ত্রিকোণমিতির সাহায্য ছাড়া আমরা অবকলন, সমাকলন, কোনো ক্যালকুলাস কিন্তু খুব সহজে করতে পারবো না। সেই জন্য এবার কি করব, এতক্ষণ আমরা ক্যালকুলাস পাঠিয়ে দিলাম, তাহলে এবার আমরা অবকলনটা করে দেব, এবং সেটার জন্য তোমাদের আর কোনো অসুবিধা হওয়ার কথা নেই। এটা কি পদ, ধ্রুবক পদ, ধ্রুবক পদের অবকলন, একা ধ্রুবক থাকলে 0, ফাঁকা ধ্রুবক কারণ এটা 0 হবে, আর এটাও ধ্রুবক সংখ্যা, কিন্তু এটা কি ভাগের সূত্র হবে, কখনোই না। ভাগের সূত্র আমরা তখনই করব যদি লব আর হর দুটোই ভ্যারিয়েবল হয়। এখানে লব ভ্যারিয়েবল কিন্তু হর কনস্ট্যান্ট। তাহলে চলের সঙ্গে যদি কনস্ট্যান্ট থাকে, কনস্ট্যান্ট অপরিবর্তিত থাকে, তাহলে এখানে হাফটা অপরিবর্তিত থাকবে, আর x এর অবকলন হয় 1, তাহলে এখানে 1 থাকবে। তাহলে dy dx এর মান হলো হাফ। এখানে যে অঙ্কটা রয়েছে এটাকে বলা হয় ইমপ্লিসিট ফাংশন। আগের দিন হয়েছিল, পার্ট 1 এও ছিল। ইমপ্লিসিট ফাংশনের অবকলন করতে মানে dy dx বার করতে হয়, সেখানে কিন্তু x বা y কে পৃথকভাবে পাওয়া যায় না, সেটা একসাথে থাকে, এবং সরাসরি x এর সাপেক্ষে উভয় পক্ষকে অবকলন করে দিতে হয়। তাহলে x এর সাপেক্ষে অবকলন যদি উভয় পক্ষে করে দিই, x এর সাপেক্ষে অবকলন উভয় পক্ষকে x এর সাপেক্ষে অবকলন করে দিলে আমরা কি পাবো, উভয় পক্ষকে x এর সাপেক্ষে অবকলন করে দিচ্ছি। তাহলে লিখছি একবার, না ddx of x³ plus y³ একটা ইকুয়াল টু, ওইখানে কি আছে বলছি 3a টা তো কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্ট টার্ম যেহেতু অপরিবর্তিত থাকে ওকে অবকলনের বাইরে রাখলেই হয়। তাহলে 3a ddx of xy। তাহলে আমরা এদিকটা কি পাবো, এখানে কখনোই আমরা x³ plus y³ ভাববো না, কিন্তু আমাদের অনেক সময় এটা মাথার মধ্যে চলে আসে যে x³ plus y³ এর অবকলন করব। তো x³ plus y³ কখনোই একটা টার্ম নয়, এটা দুটো টার্ম পর আছে। তাহলে আমরা কিন্তু একটা একটা করে দেখব যে x³ এর অবকলন। তাহলে x³ এর অবকলন কত,
3x স্কয়ার হয়ে গেল। y কিউব, y কিউবের অবকলন করব x এর সাপেক্ষে, এটা dx আছে তাহলে x এর সাপেক্ষে y কিউবের অবকলন হবে 3y স্কয়ার, কিন্তু মাথায় থাকবে যে y রয়েছে x এর জায়গায়, মানে x কিউবের ফর্মুলাকে ব্যবহার করে দিয়েছি, তাহলে কিন্তু ddx অফ y মানে dy dx এটা কিন্তু কোনো সময় ভুলে গেলে হবে না। 3a, এখানে আবার দুটো চলরাশি, এখানে x আর y যার সাপেক্ষে অবকলন করা হয় আর যার অবকলন করা হয় দুটোই কিন্তু চলরাশি, তাহলে দুটো চলের গুণ, তাহলে u v এর সূত্র, u এর সূত্র হলে কি হবে x y এর অবকলন, y এর অবকলন হচ্ছে dy dx প্লাস y x এর অবকলন, একবারে আমরা x এর অবকলন মানে আমরা জানি ddx অফ x মানে 1 হয়। এবার আস্তে আস্তে আমরা এগুলো সরাসরি ব্যবহার করব। 3 3 3, তাহলে 3 তো কেটে যাচ্ছে, তাহলে কি পাচ্ছি দেখো, আমাদের বের করতে হবে কি dy dx, তাহলে এই জায়গা থেকে আমাদের dy dx বের করতে হবে, তাহলে পাচ্ছি আমরা x স্কয়ার প্লাস y স্কয়ার dy dx, ওইখানে আরেকটা dy dx আছে, তাহলে এই দিকটা গুণ করে নিচ্ছি, 3 তো চলে গেছে, তাহলে ax dy dx প্লাস ay। এবার কি করব, কি বের করতে হবে dy dx, তাহলে dy dx গুলোকে আমাদের বাদিকে নিয়ে আসতে হবে, আমরা জানি এটা সমাধান করতে গিয়ে, তো সমাধানের নিয়ম অনুসারে তাহলে y স্কয়ার মাইনাস ax ওদিকে নিয়ে এলাম, dy dx কমন নিয়ে নিলাম সমান ay আর ax স্কয়ারটাকে ওদিকে পাঠিয়ে দিচ্ছি মাইনাস x স্কয়ার, তাহলে এখান থেকে আমরা dy dx পেয়ে যাচ্ছি, তাহলে dy dx কত হবে ay মাইনাস x স্কয়ার বাই এটা y স্কয়ার মাইনাস x। নিশ্চয়ই আস্তে আস্তে বুঝতে পারছো, এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে প্যারামেট্রিক আকারের অবকলন করতে হবে আমাদের, তাহলে প্যারামেট্রিক আকার, এখানে প্যারামিটার হচ্ছে থিটা, এটা মনে করছি কার প্যারামেট্রিক আকার, এটা হচ্ছে উপবৃত্তের প্যারামেট্রিক আকার, এখানে থিটা হচ্ছে প্যারামিটার, তাহলে কি করব আমরা প্যারামেট্রিক আকারের অবকলন সাধারণত প্যারামিটারের সাপেক্ষে অবকলন করতে হয়, এখানে প্যারামিটার হচ্ছে থিটা, তাহলে আমরা কি করব থিটার সাপেক্ষে অবকলন করব, এইটারও উভয় পক্ষকে থিটার সাপেক্ষে, এইটারও উভয় পক্ষকে থিটার সাপেক্ষে, তাহলে dx d থিটা সমান a যা আছে তাই থাকবে cos থিটা, গোটাটাকে মিলে থিটা ধরছি, তাহলে cos থিটা মানে হবে মাইনাস sin থিটা বাই 2, কিন্তু থিটা বাই 2 আছে কিন্তু থিটার জায়গায়, এটা কিন্তু ভুললে হবে না, তাহলে থিটা বাই 2 এর অবকলন করতে হবে আবার, তাহলে আবার একটা হাফ আসবে, হয়ে গেল এটা, তাহলে এখানে কি পেলাম আমরা মাইনাস a বাই 2 sin থিটা বাই 2, এটা দেখো dy d থিটা সমান পাচ্ছি b cos থিটা বাই 2 ইনটু হাফ, এই হাফ যেন কখনোই এর সঙ্গে গুণ না হয়ে যায়, তাহলে কিন্তু সবটাই গুণ হয়ে যাবে b বাই 2 cos থিটা বাই 2, তাহলে আমাদের কি বের করতে হবে, আমাদের কিন্তু dy dx বের করতে হবে, তাহলে dy dx মানে হচ্ছে ভুল করবেন এটা dy d থিটা বাই dx d থিটা, এটা ভুল করেও যেন প্রথমটা উপরে তারপরে দ্বিতীয়টা নিচে বসিয়ে দেবে না, দেখে নেবে আগে dy d থিটা কোথায় পেয়েছে, dy d থিটা এটা কিন্তু, তাহলে এটা উপরে যাবে, তার মানে b বাই 2 cos থিটা বাই 2 উপরে আর মাইনাস a বাই 2 sin থিটা বাই 2 আসছে নিচে, তাহলে 2টা তো কেটে যাচ্ছে, তাহলে হচ্ছে মাইনাস b বাই a cos বাই sin cos থিটা বাই 2, ক্লিয়ার। এখানে y ইকুয়াল টু এই অঙ্কটা দিয়েছি, তো এই রকম যখন দেখবে যে অনেকগুলো এটার সঙ্গে এটা গুণ আছে, তারপরে ভাগ আছে, তারপরে স্কয়ার রুট আছে, তো এতগুলো পার্টের কাজ যখন তুমি একসঙ্গে অবকলন করে দিতে যাবে তখন কিন্তু অনেক রকমের সমস্যা আসতে পারে, তো এই রকম গুণ ভাগ স্কয়ার রুট যদি একসাথে থাকে তাহলে সবথেকে সহজ পদ্ধতি যেটা সেটা হচ্ছে উভয় পক্ষের লব নিয়ে নেওয়া, উভয় পক্ষের কি করব লব নিয়ে নেব, তার মানে লব নিয়ে নেব, তাহলে উভয় পক্ষের যদি লব নিই তাহলে এদিকে পাবো log y ইকুয়াল টু log রুট এটা,
পুরো অঙ্কটার লব। কখন লব নেব বললাম? যখন একসাথে গুণ ভাগ বর্গমূল বর্গ একসাথে গুণ ভাগ, যোগ বিয়োগ থাকলে লব কিছু করতে পারে না। গুণ ভাগ বর্গমূল বর্গ পাওয়ার যে কোনো বড় পাওয়ার যাই থাকুক না কেন, লব নিলে আমাদের কি সুবিধা হবে? লব নিলে এইগুলোকে এইগুলোকে সব আলাদা আলাদা পার্ট পার্ট করে নিতে পারবো, যেহেতু লগের আমাদের সূত্র আছে। তাহলে এটা হোল পাওয়ার রুট আছে, তাহলে আমরা এটা ফর্মুলা ব্যবহার করব হোল রুট x, তার মানে হচ্ছে হাফ লগ x হয়, কারণ এটা রুট মানে হাফ পাওয়ার হয়। তাহলে এখানে আমরা প্রথমে লিখব লগ হাফ লগ, এই অঙ্কটা কতটা হবে? x - 3 into x square plus 4 by 3x square plus 4x plus 5 হলো এই পার্টটা। এবার কি করব? এখানটা আমরা যদি এরকম পাই log a into b, মানে log a plus log b, a into b by c যদি একসঙ্গেও থাকে তাহলে আমরা এটা এইভাবে লিখতে পারবো log a plus log b minus log c, এটাকে ব্যবহার করতে পারবো। তাহলে এখানে কি লিখব? হাফটা কমন সবার জন্য, তাহলে হাফ log x - 3 plus log x square plus 4, তারপরে কি মাইনাস log minus log 3x square plus 4x plus 5 এই তো হলো। এরপর কি করতে হবে? এরপর তো আমরা একটা একটা করে অবকলন করে দেব, কিন্তু মাথায় রাখতে হবে কিন্তু log y আছে, তাহলে উভয় পক্ষকে আমরা যদি এখন অবকলন করি তাহলে log y এর অবকলনটা হবে, এখানে তো log y আছে, তাহলে log y এর অবকলন কি 1/y, কিন্তু মাথায় রাখতে হবে y আছে x এর সাপেক্ষে অবকলন করলে y এর অবকলন আবার করতে হবে, তাহলে dy dx হাফ, এদিকে সব x এর সাপেক্ষে অবকলন হচ্ছে, তাহলে এটা হবে 1/x - 3, তারপর x এর জায়গায় কিন্তু x - 3, তাহলে x - 3 এর আবার অবকলন করতে হবে, তো x - 3 এর অবকলন কত হবে? x - 3 কিন্তু একসাথে না, একটা একটা করে ধরতে হবে, x এর অবকলন 1 আর 3 0, তার মানে আরেকটা 1 আসছে, তাহলে লেখা দরকার নেই, প্লাস এটা কি হবে 1/x স্কয়ার প্লাস 4, তারপর কি x স্কয়ার প্লাস 4 এর আবার অবকলন করতে হবে, কারণ এটাকে আমরা x করলাম, আমরা যাকে x ধরব তার অবকলন এখানে বসাতে হবে। তাহলে x স্কয়ারের অবকলন কত হবে? তাহলে 2x হবে একটা, আর 4 এর অবকলন 0, তাহলে 2x থাকবে একটা, মাইনাস এটা, তাহলে 1/3x স্কয়ার প্লাস 4x প্লাস 5 ইনটু কি ddx হবে গোটাটা, তাহলে এই গোটাটা ddx বলতে আমাদের এটা একটা ddx করতে হবে, এটা একবার করতে হবে, এটা একবার করতে হবে, তাহলে এটা ddx কত? 3x স্কয়ার এর ddx কত হবে? 6x, তাহলে ইনটু 6x প্লাস তারপর কত? 4x এর হচ্ছে 4 আর 5 এর 0, তাহলে ইনটু এটা, ব্র্যাকেটটা শেষ করতে হবে। এই yটা যেহেতু আমাদের dy dx এর মান বের করতে বলেছে, তাহলে এই yটাকে কিন্তু আমাদের ওইদিকে পাঠিয়ে দিতে হবে, তাহলে yটাকে ওইদিকে এখন পাঠিয়ে দিলে আমরা কি পাবো? dy dx সমান yটা ওইদিকে যাচ্ছে, তাহলে কি হবে? yটা এখানে চলে যাবে, তাহলে y/2 ইনটু 1/x - 3 plus 2x by x square plus 4 minus 6x plus 4 by 3x square plus 4x plus 5। এবার একটাই বাড়তি কাজ হচ্ছে y এর মানটা এটা বসিয়ে দেবে, বাস, আর কিন্তু এটা যোগ করতে যাবে না, যেমন আছে থাকবে, শুধু y, যদি y দেওয়া থাকে তাহলে তো y থেকে যেতেও পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু y যদি ধরে নিতে হয় কোনো জায়গাতে, লগ নেওয়ার আগে যদি তুমি y ধরে নাও তাহলে অবশ্যই y এর যে মানটাতে y ধরা হয়েছে সেটা এখানে বসিয়ে দিতে হবে।
এইটার ক্ষেত্রে y যেহেতু দেওয়া ছিল আমি yটা এখানে উত্তরের মধ্যে রাখতেও পারি, কিন্তু আবার বলছি যদি yটা আমি ধরে নিতাম তাহলে অবশ্যই y এর জায়গাতে এই মানটা এখানে বসিয়ে